খুব রিসেন্টলি ফেসবুকের একজন সাবেক সদস্য ফ্রান্সিস হেইগেন ফেসবুকের চাকরি ছেড়ে দেন এবং যাবার সময় উনি ফেসবুকের অনেক গোপন নথিপত্রের কপি বানান এবং সেটা বিভিন্ন আইন প্রস্তুতকারী সংস্থা ও ওয়াল স্ট্রিট জার্নালের মতন মিডিয়ার কাছে পাঠায় দেন, যারা ফেসবুক ফাইলস নামে একটা সিরিজ প্রকাশ করে। এইসব গোপন নথিতে ফেসবুকের অনেক অপকর্মের কথা প্রকাশিত হয় যা এর আগে এতটা জোরালোভাবে কখনোই প্রকাশিত হয় নাই, এবং এইটা নিয়ে ইউএস কংগ্রেস সিনেটরদের সামনেও ফ্রান্সিস হেইগেনের হিয়ারিং হয়। প্রশ্ন হইতেছে সেই গোপন নথিগুলোতে আসলে কি আছে, কেন ফ্রান্সিস হেইগেনের এইবারের কাজটা আগের অন্য যে কোনো কাজ থেকে আলাদা। ফেসবুক এখন চাইলে এই নারীকে তথ্য প্রকাশ করার জন্য কোনোভাবে অভিযুক্ত করার অধিকার রাখে কিনা, এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কাহিনী বলি, ফেসবুক আসলে ঝামেলাটা কোন জায়গায় লাগায়। টেকনোলজি ট্রান্সপারেন্সি প্রজেক্ট বা টিডিপি নামে একটা ইনস্টিটিউশন আছে, ওরা একটা এক্সপেরিমেন্ট করলো ফেসবুকের অ্যাড নিয়ে। যারা আপনারা খালিদ ফারহান ভাইয়ের বংশধর বা ফেসবুকে অ্যাড দেন তারা জানেন, ফেসবুকে অ্যাড দেওয়ার সময় আপনার কাছে 3টা ভ্যারিয়েবল থাকে চুজ করার মতন। 1 এজ বা বয়স, 2 জেন্ডার বা লিঙ্গ, 3 লোকেশন বা আপনি কোন জায়গার মানুষদেরকে টার্গেট করতেছেন। তো টিডিপি 3টা অ্যাড বানাইছে। অ্যাডগুলো খুবই ভালো ভালো জিনিস নিয়ে। প্রথম অ্যাড, থ্রো আ স্কিটল পার্টি লাইক নো আদার্স। স্কিটল পার্টি মানে হচ্ছে দেখেই বুঝতেছেন রঙিন রঙিন অনেক ড্রাগ আছে যেখানে পোলাপান যায় ড্রাগ নেয়। 2 নাম্বার অ্যাড, এটা হচ্ছে একটা ইটিং ডিসঅর্ডার বা খাবারজনিত একটা মানসিক সমস্যা, এইটাকে প্রমোট করে। কাইন্ড অফ আপনাকে চিকন একটা শরীরের অধিকারী হইতে হবে এইরকম ধ্যান ধারণা আপনার ভিতরে ঢুকায় দেয়। একটা দেখে আপনারা সেরকম একটা ভাইব কিন্তু পাইতেছেন। এই মনোভাবের কারণে যে ইটিং ডিসঅর্ডার বা খাবারের অনিয়ম হয় সেটার নামই হচ্ছে অ্যানোরেক্সিয়া, এই অ্যাডটা সেটাকে প্রমোট করে। 3 নাম্বার অ্যাড, আপনি অনলাইনে আপনার পার্টনারকে খুঁজবেন এবং তাদের সাথে লাভ কানেকশন গড়ে তুলবেন। খুবই ভালো এবং পবিত্র একটা উদ্যোগ। টিডিপি এখানে একটা খেলা খেলছে। ওরা এই অ্যাডগুলা টার্গেট করছে এমন এজ গ্রুপের জন্য যাদের বয়স 13 থেকে 17 বছরের মধ্যে, অর্থাৎ ওরা কিন্তু টিনেজার এবং লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। মজার ব্যাপার, ফেসবুকের কিন্তু উচিত ছিল টিনেজারদের কাছে এই অ্যাডগুলা যাতে না পৌঁছায়, এন্ড এক্সপেক্ট করা হইতেছিল ফেসবুকের যে অ্যালগোরিদম ওরা এই অ্যাডগুলাকে কাট করে দিবে, অর্থাৎ এইগুলাকে আর ফেসবুক নিজেদের প্ল্যাটফর্মে শো করবে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এই অ্যাডগুলা ফেসবুকের অ্যাপ্রুভাল পায়, যেটা প্রায় 9.1 মিলিয়ন ফেসবুক ইউজারের উপরে টার্গেট করে ধরা হয়েছিল। But it did in fact receive Facebook's approval. টিডিপি অবশ্যই পরে আর এই অ্যাডটা রান করে নাই, কারণ তারা এটা এক্সপেরিমেন্ট করার জন্য দেখছিল যে ফেসবুক আসলেই এই ধরনের অ্যাড অ্যাপ্রুভ করে কিনা। দেখা গেছে ফেসবুক অ্যাপ্রুভ করছে। পুরাটা এক লাইনে যদি বলি, 13 থেকে 17 বছরের কোনো ছেলে বা মেয়ের কাছে এই ধরনের অ্যাড প্রমোট করার কোনো বিধানই নাই, কিন্তু ফেসবুক সেটা অ্যাপ্রুভ করার মাধ্যমে প্রুফ করছে ওরা অ্যাডের জন্য যে কোনো কিছু করতে পারে। দেন মাইকলি ফ্রান্সিস হেইগেনকে জিজ্ঞেস করছে, আপনারা যে এই অ্যাডগুলো দিতেছিলেন এটা আসলে কে সিলেক্ট করে? এটা কি কোনো মানুষ সিলেক্ট করে নাকি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিলেক্ট করে? ফ্রান্সিস হেইগেন কিন্তু ফেসবুক থেকে বের হয়ে আসছেন, উনি এখন ফেসবুকের বিরোধী পক্ষ। উনি যেটা বলছেন, ফেসবুক সব সময় চিন্তা করে কিভাবে কম খরচের মধ্যে কত বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, অর্থাৎ ওদের কাছে স্কেলটা ম্যাটার করে, কত বড় স্কেলে যাওয়া যায়, কত চিপ ফিনান্সিয়াল কস্টের মধ্যে। এবং এইটার জন্য ওরা হিউম্যান টাচ বা মানুষের সংস্পর্শটা অ্যাভয়েড করার ট্রাই করে এবং একটা এআই এর মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পুরো ব্যাপারটা কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ এই যে অ্যাডগুলা এগুলা ফেসবুকে দেখানো হবে কি হবে না ডিসাইড করতেছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ওদের অ্যালগোরিদম। এবং হেইগেন বলছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাত্র 10 থেকে 20% কেসে এই ড্রাগ প্যারাফেরনালিয়া অর্থাৎ ড্রাগকে প্রমোট করে এই ধরনের যে অ্যাডগুলো আছে এইগুলাকে ক্যাচ করতে পারে। আর যদি আপনি হেট স্পিচের কথা বলেন অর্থাৎ ঘৃণাজনিত বক্তব্য, এইটা ধরার ক্ষেত্রে এটা আরো বেশি অকার্যকর। প্রশ্ন হইতেছে এই এআইটা কি আসলে ব্যর্থ হইতেছে নাকি ওকে ইচ্ছা করে ডিজাইন করা হয়েছে এরকম ভাবে যাতে ও এইগুলা ফিল্টার আউট না করে? তাইলে কিন্তু ফেসবুক প্রচুর পরিমাণে টাকা পায়, কারণ এই ধরনের অ্যাড দেখলে আপনি বেশি সময় ফেসবুকে কাটাবেন, এন্ড যত বেশি সময় আপনি ফেসবুকে কাটাবেন ফেসবুকের তত বেশি লাভ হবে। এই ইকোনমিটার নামই হচ্ছে অ্যাটেনশন ইকোনমি, যেখানে আপনার অ্যাটেনশন বা মনোযোগ হচ্ছে একটা প্রোডাক্ট, এইটাকে বেচা ফেসবুক টাকা কামায়। দ্বিতীয় ঘটনা, এটা আরো মজার, একটা প্রজেক্ট আছে, প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট ডেইজি। 2019 সালের শুরুর দিকে একজন ব্রিটিশ টিনেজার মলি রাসেল উনি সুইসাইড করেন এবং উনার সুইসাইডের পিছনে ইনস্টাগ্রামকে ব্লেম দেওয়া হইতেছিল। তারপরে ইনস্টাগ্রামের হেড অ্যাডাম মোজেরির আন্ডারে একটা নতুন প্রজেক্ট নেওয়া হয়, যেই প্রজেক্টে বলা হয় এখন থেকে ইনস্টাগ্রামে আর কোনো লাইক থাকবে না বা যেই লাইকগুলো পাইতেছে সেটা পাবলিকলি প্রকাশ করা হবে না। তাইলে কি হবে,
আপনার পোস্টে কয়টা লাইক পড়তেছে এইটা এখন আর আপনার লাইফে কোনো ম্যাটার করবে না। আপনি একটা লেস প্রেশারাইজড বা কম চাপের জীবন উপভোগ করতে পারবেন। একটা পোস্ট দেওয়ার পরে আপনার চিন্তা করতে হবে না আল্লাহ আমার কাছে তো আজকে লাইক কম পড়ছে। অ্যাডাম মোজেরি বলছিল উনার এই আইডিয়াটা অনেকটা নেটফ্লিক্সের ব্ল্যাক মিররের যে নোজ ডাইভ এপিসোডটা আছে ওই এপিসোডটা থেকে অনেকাংশে ইন্সপায়ার্ড। যারা এখন আপনারা ব্ল্যাক মিরর দেখেন নাই অবশ্যই দেখবেন। আর নোজ ডাইভ তো হচ্ছে আমার সবচেয়ে প্রিয় এপিসোডগুলোর মধ্যে একটা, যেখানে দেখানো হয় মানুষ এখন অন্য মানুষকে রেট করতেছে তাকে অন্যরা কত রেটিং দিল তার উপরে। তবে 180 ডিগ্রি বিপরীত একটা ঘটনা, ফেসবুক তাদের ইন্টারনাল রিসার্চের মধ্যেই দেখাইছে যে দেখেন ইনস্টাগ্রামের আপনি যদি লাইক বাটনটা উঠায় দেন এটা ততটা ইফেক্টিভ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কমেন্ট করতেছে। কারণ মানুষ যদি ইভেন লাইকটা নাও দেখে মানুষ কিন্তু কমেন্ট পড়তে পারতেছে। এন্ড দ্যাটস ওয়াই আপনি যে ভাবতেছেন যে আপনার উপর আর প্রেশার থাকবে না, কমেন্টের মধ্যেই কিন্তু আপনাকে উল্টাপাল্টা গালিগালাজ দিয়ে উড়া ফেলবে, যেটা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা অনেক ভালোভাবে বুঝতে পারি। এন্ড আমি এই কারণে প্র্যাকটিস করতেছি অনেক পোস্টে আমার কমেন্ট অফ করে দেওয়ার জন্য। কিন্তু কমেন্ট না করলে কিন্তু আবার এনগেজমেন্ট আসবে না। মোট কথা লাইক বন্ধ করলেন, কমেন্ট চালু রাখলেন, লাভ নাই। কিন্তু ফেসবুকের পক্ষ থেকে সাজেস্ট করা হয়েছিল জাকারবার্গকে যে আমাদের এটা করা উচিত, আমাদের লাইক বাটনটা উঠায় দেওয়া উচিত, যার কারণে আমরা গভর্নমেন্টের কাছে বলতে পারি দেখেন দেখেন আমরা তো অনেক ভালো কাজ করতেছি, ল মেকারদের কাছে বলতে পারি, মিডিয়ার কাছে বলতে পারি আমরা তো আসলে অনেক ভালো। এই যে ফেসবুক জানে এইটা দিয়ে আসলে কোনো কাম হয় না, কিন্তু তারপরেও নিজেদের ইমেজ রক্ষা করার জন্য ওরা আমার আপনার ক্ষতিটা যে করতেছে এটা যে ওরা স্বীকার করতেছে না, এইখানেই ফেসবুকের সবচেয়ে বড় ঝামেলা। ফ্রান্সিস হেগেন বলতেছেন ফেসবুক সব সময় তাদের প্রফিটকে আগে রাখে, ইউজারদের বেনিফিটকে পরে রাখে। তৃতীয় ঘটনা, এই লিক হওয়া পেপারগুলোর মধ্যেই দেখানো হয়েছে 13% ব্রিটিশ ইউজার এবং 6% আমেরিকান ইউজার এইটা স্বীকার করে যে ইনস্টাগ্রাম তাদেরকে আত্মহত্যা করতে অনেক বেশি পরিমাণে প্ররোচিত করে। এটাকে বলা হয় ফিডব্যাক সাইকেল। আপনি অন্য একজনের ইনস্টাগ্রাম ছবি দেখা খুব হতাশ হইলেন, দেন আপনি ইনস্টাগ্রাম থেকে বের হয়ে আসলেন, কিন্তু আপনার তখন মনে হইলো না আমি এখন যেহেতু হতাশ আবার একটু ইনস্টাগ্রামে ঢুকি তাইলে আমার মন হয়তো ভালো হয়ে যেতে পারে, দেন আপনি ইনস্টাগ্রামে আবার ঢুকলেন এন্ড আবার এই ধরনের ছবি দেখলেন, আরো বেশি আপনি ডিপ্রেসড হয়ে গেলেন। এই সাইকেলটা বা দুষ্ট চক্রটার নামই হচ্ছে ফিডব্যাক সাইকেল। এন্ড এইভাবে আরো বেশি পরিমাণে আপনি হতাশাগ্রস্ত হইতে থাকেন। 13.5% টিনেজ মেয়েরা এটা স্বীকার করছে যে ইনস্টাগ্রাম তাদেরকে আত্মহত্যায় প্ররোচিত করে। 17% টিনেজ মেয়েরা এটা স্বীকার করছে যে ইনস্টাগ্রামের মাধ্যমে তাদের ইটিং ডিসঅর্ডার তৈরি হয় এবং বারবার ইনস্টাগ্রাম দেখার কারণে তারা ডিপ্রেশনেও নিমজ্জিত হয়। চতুর্থ ইনসিডেন্ট, এইটা পুরোপুরি পলিটিক্যাল একটা জায়গায়। ফ্রান্সিস হেগেনের ফাঁস করা ডকুমেন্টে দেখানো হয়েছে 2016 সালের নির্বাচনে যখন ডোনাল্ড ট্রাম্প জিতছিল তারপরেও ফেসবুকের শিক্ষা হয় নাই। 2020 সালে যে নির্বাচনে জো বাইডেন জিতছে ওই নির্বাচনের সময়টাতে ফেসবুক একটু ভালো হয়েছিল, ওরা হেট স্পিচ প্রমোট করে যে জিনিসটা ওটাকে অফ করে রাখছিল। যেই নির্বাচন শেষ হয়েছে সাথে সাথে ওরা এটাকে আবার অন করে দিছে। এই ডকুমেন্টের মধ্যে ডিরেক্টলি দেখাইছে ওরা ইন্টারনাল রিসার্চে ওরা 5 থেকে 6% মতন হেট স্পিচ প্রমোট করলেও ওদের এনগেজমেন্টটা অনেক বেশি পরিমাণে বাড়ে, ওরা টাকা বেশি পায়, কিন্তু বেশিরভাগ মানুষ এটা হয়তো বুঝতে পারে না। কিন্তু এটা যে একটা বড় প্রভাব আছে সেটা কিন্তু আমরা এই বছরের শুরুতে ইউএস ক্যাপিটাল রায়টের সময় দেখতে পাইছি, যখন বিশাল পরিমাণে রিপাবলিকান সাপোর্টাররা যায় ইউএস ক্যাপিটাল হিলের ভিতরে হামলা করছে, ইভেন এটা ভিতরেও ঢুকছে। 2018 সালে ফেসবুক যখন তাদের অ্যালগোরিদম চেঞ্জ করে এরকম এনগেজমেন্ট বেসড র্যাঙ্কিং তৈরি করে, যেখানে যেই পোস্টের মধ্যে এনগেজমেন্ট বেশি হয়, লাইক কমেন্ট বেশি পড়ে, ওই পোস্টটাকে সবার আগে আইনা দেখানো হয়। এইটা করার মাধ্যমে পলিটিক্যালি যেসব নেগেটিভ ভাইব দেয় এমন পোস্ট যেটা দাঙ্গা ছড়ায়, যেটা মানুষকে ভায়োলেন্ট হইতে উদ্বুদ্ধ করে, ওইগুলা স্বাভাবিকভাবেই বেশি এনগেজমেন্ট পায় এবং এইটা আপনার আমার নিউজ ফিডের মধ্যে অনেক উপরে চলে আসে এন্ড পুরো এনভায়রনমেন্টটাকে একদম টক্সিক বা বিষাক্ত বানায় ফেলে। পলিটিশিয়ানরা বলতেছে শুধুমাত্র ফেসবুকের এই অ্যালগোরিদমের জন্য তাদেরকে ইচ্ছা করে তাদের পলিটিক্যাল ক্যাম্পেইনটাকে নেগেটিভ বানাইতে হয়, ভায়োলেন্ট বানাইতে হয়, আক্রমণাত্মক বানাইতে হয়। যদিও তারা এই ধরনের জিনিসকে এতটা ভায়োলেন্টলি সাপোর্ট করে না, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমে তারা পিছায় পড়বে যদি জিনিসগুলোকে ওরা এরকম ভায়োলেন্ট ভাবে প্রকাশ না করে। এইবার আসা যাক কেন এইবারের ডকুমেন্টটা অন্য আগের হুইসেল ব্লোয়ারদের কাছ থেকে ডিফারেন্ট ছিল। নাম্বার 1, ফ্রান্সিস হেগেন কিন্তু পৃথিবীর প্রথম ফেসবুক হুইসেল ব্লোয়ার না। এর আগে সোফি জ্যাং এর মতন মানুষ কিন্তু ফেসবুকের হুইসেল ব্লোয়িং করছিল, ফেসবুকের গোপন নথি ফাঁস করে দিছিল। কিন্তু ফ্রান্সিস হেগেন উনি খুব সাবধানে খেলাটা খেলছেন। উনি ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন, উনি এমন ভাবে মাঠে নামছেন যাতে করে ফেসবুক উনার বিরুদ্ধে তেমন কিছু না বলতে পারে। উনি ডকুমেন্ট আনছেন, খুব সলিড কিছু প্রমাণ দেখাইছেন, তার কথাবার্তা খুবই বোল্ড এবং পুরাটা একদম আগে থেকে প্ল্যান করে সুন্দরভাবে উনি আগাইছেন। যেটার লেটেস্ট নিদর্শন আমরা দেখছি 60 মিনিটসের সাথে তার ইন্টারভিউ ছিল, কংগ্রেসের মধ্যে উনি হিয়ারিং দিচ্ছেন। 2 নাম্বার জিনিস, উনি খুব সহজভাবে জিনিসগুলো ব্যাখ্যা করতে পারেন। কংগ্রেস হিয়ারিং এর মধ্যেই উনি ফেসবুক অ্যালগোরিদম বা অ্যাডভার্টাইজমেন্টের প্রসেসগুলো এমন ভাবে ব্যাখ্যা করছিলেন যে এটা যে কোনো সাধারণ মানুষ শুনলেই বুঝতে পারবে। স্পেশালি আমি যখন
যখন টেড ক্রুজের কোশ্চেনের অ্যান্সারটা তার কাছ থেকে শুনতেছিলাম, ওইটা সিম্পলি খুবই ভালো একটা সহজ ব্যাখ্যা সিরিজ হইতে পারে। 3 নাম্বার পয়েন্ট, ফেসবুকের এরকম এগ্রেসিভ অ্যাডভার্টাইজিং এর বিরুদ্ধে ডেমোক্রেট এন্ড রিপাবলিকান এরা দুইজন এখন একমত। এরা দুইটা কিন্তু আমেরিকার দুইটা বিরোধী পার্টি, কিন্তু ফেসবুকের এই জায়গাটাতে ওরা একমত হইতে পারছেন যে না, ওদেরকে রেগুলেট করতে হবে, ওদেরকে ধরাছোঁয়ার ভিতরে আনতেই হবে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, ফেসবুক যদি ফ্রান্সিস হেইগেনের বিরুদ্ধে অভিযোগ করে যে ও তাদের গুরুত্বপূর্ণ নথিগুলোকে চুরি করছে, সেই ক্ষেত্রে আসলে কি ব্যবস্থা নেওয়া যাইতে পারে? একটা অ্যাক্ট আছে এখানে, তার নাম ডড ফ্র্যাঙ্ক ওয়াল স্ট্রিট রিফর্ম অ্যান্ড কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2010। এই অ্যাক্টে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে হুইসেল ব্লোয়ারদের জন্য একটা আলাদা অফিস গঠন করা হয়েছে। এই ফ্রান্সিস হেইগেনের মতন মানুষদের জন্য বলা হয়েছে যে না, তোমরা ভয় পাও না, তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আছি। এন্ড ওই অ্যাক্টের আন্ডারে একটা প্রভিশন আছে যেখানে এইটা বলা হয়, কোন কোম্পানি তার কর্মচারীদেরকে এই এসইসি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে কোনো অভ্যন্তরীণ কর্পোরেট নথি প্রকাশ করা থেকে আটকাইতে পারবে না, এবং তাদেরকে এসইসি এর সাথে যোগাযোগ করা থেকে আটকাইতে পারবে না। যদি করে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। তার মানে এই ডড ফ্র্যাঙ্ক অ্যাক্ট যেটা, এইটা ফ্রান্সিস হেইগেনের মতো মানুষদেরকে বাঁচানোর পক্ষে কাজ করে। এরকম ঠিক আরেকটা অ্যাক্ট আছে, তার নাম হচ্ছে সার্বান্স-অক্সলি অ্যাক্ট 2002। প্রশ্ন হইতে পারে আপনাদের যে ফেসবুকের মতন একটা আইটি কোম্পানি ওদের জিনিস রেগুলেট করতেছে, ওদেরকে নিরাপত্তা দিতেছে ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই ব্যাপারটা আসলে কেন? ওদের না দায়িত্ব হইতেছে শুধুমাত্র শেয়ার মার্কেট রেগুলেট করা, যে এক্সচেঞ্জ কমিশন কিন্তু বাংলাদেশেও আছে, ওরা ফেসবুকের মতন জায়গায় কেন হাত দিতেছে? দেখেন, ফেসবুক কিন্তু ওদের আইপিও লঞ্চ করে ফেলছে অনেক আগেই, ওরা ন্যাসডেকের মধ্যে ইনক্লুডেড, তার মানে ওরা পাবলিক ট্রেডিং শুরু করছে। সো আপনি যখন নিজের কোম্পানির আইপিও লঞ্চ করে ফেলবেন, আপনার কিন্তু অনেক বড় একটা রেসপন্সিবিলিটি আছে। এখানে আপনার ইনভেস্টর অনেক সাধারণ মানুষ, যারা একদম কমন পিপল থেকে শুরু করে অনেক বড় ইনভেস্টরও থাকতে পারে। এসইসি বলে এই যে মানুষগুলো আপনার স্টক কিনতেছে, আপনার ব্যবসার মধ্যে টাকা ঢালতেছে, ওদের কিন্তু জানার অধিকার আছে আপনি এই টাকাটা নিয়ে আসলে কি করতেছেন। আপনি যদি কোনো তথ্য গোপন করেন তাদের কাছ থেকে, সেটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ হবে। আপনি যে পাবলিক ট্রেডিং করতেছেন, এত পরিমাণ ইনভেস্টমেন্ট পাইতেছেন দেশের মানুষের কাছ থেকে, আবার তাদের কাছ থেকেই তথ্য যদি গোপন করেন, সেটা তো আসলে ভাই মানে হইল না। এই কারণে ইউএস এসইসি ফেসবুকের ব্যাপারটাতে হস্তক্ষেপ করতে পারে। এন্ড এই জন্যই কিন্তু অনেক প্রাইভেট কোম্পানি যাদের ভিতরে গন্ডগোল আছে, ওরা আইপিও লঞ্চ করতে চায় না, ওরা পাবলিকই ট্রেডিং এর মধ্যে আসতে চায় না। যার অন্যতম একটা এক্সাম্পল হচ্ছে সাহারা। কিন্তু সাহারা পরবর্তীতে তাদের আইপিও লঞ্চ করছিল এবং ট্রেডিং এর মধ্যে আসছিল এবং পরে ধরা খাইছে, যাতে করে ইন্ডিয়ার সেবি ওদেরকে খুব শক্তভাবে পাকড়াও করতে পারছিল। ফেসবুকের মতন আইটি কোম্পানিগুলো একটা জায়গায় সবার কাছ থেকে ছাড় পাওয়া যায়, সেই অ্যাক্টটার নাম হইতেছে কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট। এটা ইউএস কংগ্রেসে 1996 এ পাস করা হয়েছিল। এটার একটা সেকশন আছে 230। ওইখানে বলা হয়েছে, ধরেন আমি যদি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানাই, আমার ওই প্ল্যাটফর্মের মধ্যে অন্য ইউজাররা কি পোস্ট করতেছে ওইটার জন্য আমি কখনো রেসপন্সিবল হব না। তার মানে ফেসবুকের মধ্যে আমি যদি একটা হেট স্পিচ দেই, আমি যদি বলি অমুক খারাপ, এইটার দায় আসলে ফেসবুকের না, এই লটা তাই বলে। কিন্তু যখন আপনি দেখেন ফেসবুকের এই অ্যালগোরিদমকেই কাজে লাগায় মায়ানমারের মধ্যে তাদের সেনাবাহিনী বিপুল পরিমাণে হেট ছড়াইছে, সিস্টেমেটিক্যালি তারা এই সিস্টেমটাকে ইউজ করছে, ইথিওপিয়ার মধ্যে দাঙ্গা ছড়াইছে, তখন আপনি একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা বলতে পারেন না যে আমার এখানে এসে তো মায়ানমার সেনাবাহিনী যে কোনো কিছু করতে পারে, আমাকে আপনি রেসপন্সিবল কেন করতেছেন? কারণ আপনার অ্যালগোরিদমের জন্যই এটা হইতেছে। আপনি এটা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি করতে যায় এটাকে এমন একটা লিথাল ওয়েপন বানায় ফেলছেন, যেটাকে কাজে লাগায় অন্যরা অনেক বাজে কিছু কাজ করতেছে। প্রথম কথা, রেডিটের মধ্যে 10,000 মেম্বার পূরণ হয়েছে, খুবই 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 আনন্দজনক কথা। আপনারা এই সাবরেডিটটাকে এত পরিমাণে সাপোর্ট দিচ্ছেন, স্পেশালি মিমাররা যারা এত কষ্ট করে মিম বানান বা মিম সংগ্রহ করে এই সাবরেডিটের মধ্যে দেন। আশা করি এই সাবরেডিটটা আরো অনেক বড় হবে। আর আপনারা যারা জয়েন করেন নাই, প্লিজ প্লিজ ভাই জয়েন করেন। সাবরেডিটে জয়েন করলে আমার খুবই ভালো লাগে। মেকানিক জেনারেল 2691 600 crore টাকা ইন ডেট। স্কুইড গেম 218 নম্বর ইউনিফর্মটা আসলে কার ছিল আমার মনে নাই। আসলে এই উনারই আসলে সবচেয়ে বেশি দরকার ছিল স্কুইড গেমটা খেলা। বাংলাদেশে কোনো এই ধরনের গেম হয় না। বাংলাদেশে কোনো গেম এরকম প্ল্যান করলে কুতকুত খেলতে পারতো। আমার সবসময় একটা প্রশ্ন ছিল যে ওয়ালের মধ্যে খেলাগুলার ছবি তো আগেই দেওয়া ছিল, এটা কেউ খাটগুলা সরায় আগে কেউ আবিষ্কার করতে পারলো না কেন? আমার একটা খুব বড় আক্ষেপ এখানে। লাইফ বিয়ন্ড 6127 এনায়েত ভাইয়া যেটা বলছে আর আমি যেটা দেখছি, এটা দেখা সাদমান একটা কমেন্ট করছিল, আমি আর কিছুই বললাম না এখানে। সাদমান ইশরাক, এভরি মাস্টারপিস হ্যাজ ইটস চিপ কপি। এইটা তো আমি মানে বুঝলাম না, মানে আমি যদি কোনোভাবে ধ্রুব রাঠির পরে ভিডিওটা আপলোড দিতাম, তাইলে মনে করেন যে আমি শেষ, ওই জায়গাতেই ডেড, যে আমি কপি করছি, হ্যান করছি, ত্যান করছি। এটা একটা ভালো এক্সাম্পল একজন দিছিল যে ধ্রুব রাঠি বাংলা বুঝতে পারে না, কিন্তু এনায়েত চৌধুরী যেহেতু হিন্দি বুঝতে পারে, তার মানে তার কপি করার চান্সই বেশি। খুবই ভালো লজিক।
ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ফেসবুকের নতুন এই অভিযোগগুলো সম্পর্কে আপনারা মোটামুটি ভালো একটা আইডিয়া পাইছেন। ফেসবুক যে কবে মানুষ হবে, এটা যে কবে ভালো হবে আমি জানি না। আপনি খালি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন ওরা কি ধরনের প্যারার মধ্যে থেকে ফেসবুক নিয়ে, রাদার দেন ইউটিউব এই ক্ষেত্রে অনেক সাপোর্টিভ এন্ড মনিটাইজেশন নিয়ে খুব একটা বেশি ঝামেলা হয় না। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী বুধবার বিকেল 5টায়। আল্লাহ হাফেজ। কাট।